সুপ্রিয় ছাত্রছাত্রী, আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ভার্চুয়াল স্কুলে। এই চ্যানেলে আমরা ধারাবাহিকভাবে বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয় আলোচনা করছি। আজকের আমাদের আলোচনার বিষয় হলো মূলত সমাস। প্রথমে এই ভিডিওতে আমরা আলোচনা করব সমাস কাকে বলে, সমাস শব্দের ব্যুৎপত্তি এবং সমাস সম্পর্কিত কয়েকটি পারিভাষিক শব্দ। আমরা প্রথমে আজকে আলোচনা করছি সমাস। এই সমাস শব্দের অর্থ কী? আমরা যখনই কোনো ব্যাকরণের বিষয়ে আলোচনা করব তখন তার দুটো অর্থ আলোচনা করতে হবে। প্রথমে সেই শব্দটির আবিধানিক অর্থ, অর্থাৎ অভিধানে তার কী অর্থ আছে। দ্বিতীয়ত সেই শব্দের ব্যাকরণগত অর্থ। যে সমাস শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সংক্ষেপ। সমাস শব্দের আবিধানিক অর্থ কি? সংক্ষেপ। আর সমাস শব্দের ব্যাকরণগত অর্থ হচ্ছে মূলত এক পদীকরণ। সমাস শব্দের ব্যাকরণগত অর্থ কি? এক পদীকরণ। তাহলে সমাস শব্দের আবিধানিক অর্থ এবং ব্যাকরণগত অর্থ আমরা জানলাম। তাহলে প্রথমে আমরা কি করব? সমাস শব্দের ব্যুৎপত্তি জানবো। সমাস শব্দটির উৎপত্তি কিভাবে হয়েছে। এই যে সমাস শব্দটি মূলত সম উপসর্গ তার সঙ্গে অস ধাতু যুক্ত হয়েছে কি ঘং প্রত্যয়। এই সমাস শব্দের অর্থ, ব্যাকরণগত অর্থ হচ্ছে এক পদীকরণ, অর্থাৎ দুই বা তার বেশি পদের মিলন ঘটানো হয় সমাসে। তাহলে সমাসের আমরা সংজ্ঞা প্রথমে জানবো যে সমাস এর সংজ্ঞাটা কি। আসলে সমাসের যে অর্থ আমরা জানি যে দুই বা ততোধিক পদের মিলনকে সমাস বলা হয়। আমরা অনেক ব্যাকরণে পড়েছি। কিন্তু সমাস শব্দের এই সমাসের যে সংজ্ঞা, এই সংজ্ঞাটি কি যথার্থ? হয়তো সংজ্ঞাটি ঠিক আছে, কিন্তু যথার্থ সংজ্ঞা আমরা বলতে পারি যে সমাস হচ্ছে আসলে একটা পদ্ধতির নাম। সমাস হচ্ছে একটা পদ্ধতি। তাহলে যেই পদ্ধতিতে দুই বা তার বেশি পদ মিলে একটা নতুন পদ গঠন করে সেই পদ্ধতিকে সমাস বলা হয়। যে পদ্ধতিতে দুই বা তার বেশি পদ মিলিত হয়ে নতুন পদ গঠন করে তাকে সমাস বলে। তাহলে সমাস কি? সমাস হচ্ছে মূলত একটি পদ্ধতির নাম, যেই পদ্ধতিতে দুই বা তার বেশি পদ মিলিত হয়ে একটা নতুন পদ গঠন করবে সেই পদ্ধতিকে আমরা সমাস বলি। এবার আমাদের যে আলোচনার বিষয় এখানে, যে আমরা এই সমাস ব্যাপারটা একটা উদাহরণ নিব, সেই উদাহরণের সাহায্যে সমাস ব্যাপারটাকে ভালো করে বোঝার চেষ্টা করব। দাদা ঠাকুর। আমরা এই যে সমাসবদ্ধ পদ, এই পদটাকে প্রথমে ভাঙবো। সমাসবদ্ধ পদটাকে ভাঙবো কি হবে? যে যিনি দাদা তিনি ঠাকুর। এক্ষেত্রে আমরা এই যে দাদা ঠাকুর এই পদটাকে ভেঙে কি হলো? যিনি দাদা তিনি ঠাকুর। মূলত সমাসের কাজ কি হয়েছে? এই যে দাদা ও ঠাকুর এই দুটি পদকে সংযুক্ত করা হয়েছে। দুটি পদকে সংযুক্ত করে দাদা ঠাকুর পদটিকে গঠন করা হয়েছে। তার সমাসের কাজ কি? মূলত সমাসের আরেকটি কাজ হলো যে পদকে সংক্ষেপ করা। এই যে যিনি দাদা তিনি ঠাকুর, এটা একটা বাক্যের অংশ ছিল, সেই বাক্যের অংশটাকে একটি মাত্র পদে লিপিবদ্ধ করা হয়েছে। এটি হচ্ছে সমাসের কাজ। এবার আমরা সমাস সম্পর্কিত কিছু পারিভাষিক শব্দ জানব। এই যে এই দাদা ঠাকুর এই পদটাকে আমরা যে বাক্যের মাধ্যমে ভাঙলাম, এই বাক্যটিকে বলা হয়, এই পুরো বাক্যটিকে বলা হয় কি? ব্যাস বাক্য। ব্যাস বাক্য। এই বাক্যের আরো নাম আছে কি? বিগ্রহ বাক্য। আর কি নাম আছে? একে আরো বলা যায় বিস্তার বাক্য।
তাহলে এই বাক্যটির নাম কি? ব্যাস বাক্য। এবার এই যে ব্যাস বাক্যের অন্তর্গত যে পদগুলোকে আমরা সমাস করছি, ব্যাস বাক্যের অন্তর্গত যে পদগুলোকে সমাস করছি সেই পদগুলোকে আমরা কি বলবো? এই যে এই ক্ষেত্রে দাদা এবং ঠাকুর, মূলত নীল কালি দিয়ে যে দুটো পদ আমরা ঘিরেছি সেই পদ দুটোকে সমাসবদ্ধ করছি। তাহলে এই নীল কালি দিয়ে ঘিরা পদগুলোকে কি বলা হবে? নীল কালি দিয়ে ঘিরা যে পদ সেই পদগুলোকে বলা হয়, এর পারিভাষিক নাম হলো সমাস্যমান পদ। কি নাম? সমাস্যমান পদ। এর পারিভাষিক নাম হচ্ছে কি? সমাস্যমান পদ। তাহলে যে সমাস্যমান পদ, এই সমাস্যমান পদগুলোর মধ্যে প্রথম যে পদ সে পদটিকে বলা হয় পূর্বপদ। কি বলা হয়? পূর্বপদ। পরের পদটিকে কি বলা হয়? পরপদ। কি বলা হয়? পরপদ। এই পরপদকে আর কি নামে ডাকা যায়? উত্তরপদ। পরপদকে আর কি বলবো? উত্তরপদ। এবার আমরা এই সমাস্যমান পদগুলোকে আমরা মিলন ঘটাচ্ছি। সমাস্যমান পদগুলো মিলিত হয়ে যে নতুন পদ গঠিত হচ্ছে সেই পদটাকে বলবো আমরা কি? সেই পদটিকে বলবো সমস্ত পদ। কি বলবো? সমস্ত পদ। আর কি নাম বলা যেতে পারে? সমাসবদ্ধ পদ। তাহলে এক্ষেত্রে আমরা এই উদাহরণে আমরা কিছু পারিভাষিক শব্দ জানতে পারলাম। এই পারিভাষিক শব্দগুলো সম্পর্কে আমরা আলোচনা করব একে একে। তো প্রথমে যে আমরা কি কি পারিভাষিক শব্দ পেলাম? সেগুলো হচ্ছে, এক হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, বা বিস্তার বাক্য। দুই নম্বরে কি পেলাম? দুই নম্বরে আমরা পেলাম সেটা হচ্ছে সমাস্যমান পদ। সমাস্যমান পদ। তিন নম্বরে আমরা কি পেলাম? আমরা তিন নম্বরে পেয়েছি সমাসবদ্ধ পদ। চার নম্বরে পেয়েছি পূর্বপদ ও পরপদ। এই বিষয়গুলোকে যদি আমরা ভালো করে না জানতে পারি তবে সমাস নির্ণয় করা আমাদের পক্ষে খুব কঠিন হবে। তাহলে আমরা একে একে প্রথমে আলোচনা করব যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কাকে বলে, ব্যাস বাক্য কাকে বলে, বিগ্রহ বাক্য কাকে বলে, সমাসসমান পদ কাকে বলে, সমাসসমান পদগুলোর মধ্যে পূর্বপদ কোনটাকে বলে, পরপদ কোনটাকে বলে। এই উদাহরণটি ভালোভাবে লক্ষ্য যদি করি যে দাদা ঠাকুর এই পদটিকে ভাঙার জন্য আমরা যে বাক্য বা বাক্যাংশ ব্যবহার করেছি সেই বাক্য বা বাক্যাংশকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলা হয়। তাহলে এই সংজ্ঞাটা কি হতে পারে? যে সমাসবদ্ধ পদকে ভাঙার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহার করা হয় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। আমি নিচের শব্দগুলো মিটিয়ে দিচ্ছি, এরপরে আমার একে একে আমরা সেই বিষয়গুলো আলোচনা করছি। যে ব্যাস বাক্য কি? যে সমাসবদ্ধ পদকে ভাঙার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহার করা হয় তাকে ব্যাস বাক্য বলে। তাকে ব্যাস বাক্য বলে। তাহলে ব্যাস বাক্য ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এখানে ব্যাস বাক্য কোনটি? যে এই যে যিনি দাদা তিনি ঠাকুর, এই পুরো অংশটাকে আমরা ব্যাস বাক্য বলবো। এই ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। এবং যেহেতু এটা কোন একটা পদকে বিস্তার ঘটানো হচ্ছে বলে এর আরেকটা নাম হচ্ছে কি? বিস্তার বাক্য। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করব কি? যে আমরা এই সমাস্যমান পদ কাকে বলবো, সমাস্যমান পদগুলো মূলত কি সেটা আমাদের এরপরের আলোচনার বিষয়। তো সমাস্যমান পদগুলো কি? সমাস্যমান পদগুলো সম্পর্কে আমরা কি বলতে পারি? যে ব্যাস বাক্যের অন্তর্গত যে পদগুলোকে সমাস করছে সেই পদগুলো হচ্ছে সমাস্যমান পদ। এই যে এই যিনি দাদা তিনি ঠাকুর, এক্ষেত্রে দাদা ও ঠাকুর পদটিকে আমরা সমাস করছি বলে দাদা এবং ঠাকুর পদটি হলো কি? সমাস্যমান পদ। তাহলে সংজ্ঞা কি বলতে পারি? ব্যাস বাক্যের
ব্যাস বাক্যের যে পদগুলিকে সমাসবদ্ধ করা হয় তাকে সমাসমান পদ বলে। সমাসমান পদগুলির মধ্যে আবার দুটো ভাগ আছে, পূর্বপদ এবং পরপদ। তো পূর্বপদ কি, যে ব্যাস বাক্যের অন্তর্গত প্রথমের সমাসবদ্ধ পদ থেকে পূর্বপদ এবং পরে যে অবস্থিত সমাসবদ্ধ পদটিকে আমরা সমাসবদ্ধ নয়, সমাসমান পদটিকে পরপদ বলবো। তাহলে ব্যাস বাক্যের প্রথমে অবস্থিত সমাসমান পদটিকে পূর্বপদ এবং ব্যাস বাক্যের অন্তর্গত পরের সমাসমান পদটিকে আমরা পরপদ বলবো। এরপরে আমাদের আলোচনার বিষয় কি, এরপরে আমরা আলোচনা করব যে সমাস্ত পদ কাকে বলে বা সমাসবদ্ধ পদ কাকে বলে। তাহলে এই সমস্ত পদ কাকে বলবো, তার কি ব্যাস বাক্যের অন্তর্গত যে পদগুলি ব্যাস বাক্যের অন্তর্গত সমাসমান পদগুলি যুক্ত হয়ে যে নতুন পদ গঠন করে, পদ গঠিত হয়, তাকে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলে। সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ কি, যে ব্যাস বাক্যের পদগুলো যুক্ত হয়ে যে নতুন পদ গঠন করে। এখানে দাদা এবং ঠাকুর এই পদটি যুক্ত হয়ে দাদা ঠাকুর এই যে পদটি গঠিত হয়েছে, এটি হচ্ছে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। এক্ষেত্রে আমরা যে পারিভাষিক শব্দগুলো পেলাম, সেই পারিভাষিক শব্দগুলোর ব্যুৎপত্তি আমরা একটু জেনে নেব। যে সমস্ত পদের সমস্ত অংশটির ব্যুৎপত্তি কি হবে, সমস্ত পদের হচ্ছে কি সম্পূর্বক ওয়াস যোগ কয়ে তয়ে। এই সম্পূর্বক অস এবং তার সঙ্গে কয়ে তয়ে প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয়েছে কি সমস্ত। আবার সমাসমান পদ, এই সমাসমানের সমাসমান অংশটুকু যদি ব্যুৎপত্তি নির্ণয় করি কি হবে, সম্পূর্বক অস যোগ সানচ। ঠিক আছে, সম্পূর্বক অস যোগ সানচ, এইটি মিলিত হয়ে কি হয়েছে, সমাসমান পদটি গঠিত হয়েছে। আসলে আমরা এক্ষেত্রে এই যে সমাসের আলোচনায়, সমাসের পারিভাষিক শব্দগুলো আলোচনার ক্ষেত্রে আমরা যে পদ শব্দ বারবার ব্যবহার করছি, এই পদগুলো কি প্রকৃতপক্ষে পদ? আসলে সমাসের ক্ষেত্রে যে পদগুলো, সেগুলোকে আমরা প্রকৃতপক্ষে পদ বলতে পারি না, কেননা এই পদগুলো সরাসরি বাক্যে ব্যবহৃত হতে হয় না, এর সঙ্গে মূলত প্রত্যয় বা বিভক্তি যুক্ত হওয়ার পর বাক্যে ব্যবহার হয়। তাই সমাসের আলোচনায় যে পদ, সেই পদগুলো মূলত প্রকৃতপক্ষে পদ নয়। এটি ছিল সমাসের প্রাথমিক ভিডিও, সমাসের পারিভাষিক শব্দ, সমাস কাকে বলে, সমাসের সংজ্ঞা, সমাসের অর্থ এই ভিডিওতে আলোচনা হলো।